9 মাস 10 মাসে পড়ে গেছে আপনার এই সরকার আসছে। এত দেরি যদি প্রথম আসামির জন্য যদি এত দেরি হয়, তাহলে আমরা এই বিচার কবে পাবো? এই যে বিচার, তারপরে শাস্তির আওতায়, তারপর আপনার অ্যারেস্ট করা, এই এই জিনিসগুলো যত দেরি হয়েছে তারা মপ হাতে তুলে নিয়েছে। ওখানে ডিস্টর্টিং ওয়েতে কিভাবে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হতো, ওখানে হলো ফর্মাল চার্জ সাবমিশনের আগে কিভাবে কাকে কিভাবে ইনডাইরেক্ট করা হবে, কীভাবে প্ল্যান করা হতো ওখানে। তদন্তে এটাও বেরিয়ে আসছে শেখ হাসিনা কীভাবে ফোনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। আপনার মনে আছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল তখন তারা কিন্তু সরাসরি ফোন করে হুমকি দিয়েছেন, ফোন করে কোথায় কাকে গুলি করতে হবে মারতে হবে এই নির্দেশনা দিয়েছে। উনি বিনা দোষে 4 বছর জেল খাটছে। এটাও যেমন অপরাধ ছিল, ঠিক এখনও আমি আমার দৃষ্টিতে একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হয়েছে? ট্রাইব্যুনালে আজকে একটি ঘটনা ঘটেছে, সেটা হলো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই অগ্রগতিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা ভালো সাইন, নো ডাউট। এটা আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যে অপকর্ম করবে, অন্যায় করবে, তার বিচারের আওতায় আসবে। কিন্তু এই বিচারের আওতাটা আরও আগে আসার কথা ছিল, কারণ 9 মাস 10 মাসে পড়ে গেছে আপনার এই সরকার আসছে। এত দেরি যদি প্রথম আসামির জন্য যদি এত দেরি হয়, তাহলে আমরা এই বিচার কবে পাবো? কবে বিচার সংস্কার, এই বিচারের ফল কবে পাবো? এই বিচারের ফল কবে পাবো? যে ফার্স্ট দিনটা 10 মাসে পড়ে গেল, 10 মাসে হলো, উঠলো মাত্র আজকে ট্রাইব্যুনালে। তো তারপরে এরকম ট্রাইব্যুনাল কিন্তু আমরা 13, 14, 15 দিকে দেখেছি, অনেকবার হয়েছে। যে হয়তো টেলিভিশনে এইভাবে সরাসরি দেখায় নাই ওইভাবে, কিন্তু হয়েছে। তাদের বিচারটাও কত বছর লেগেছে। তো সেই জন্য বলছি যে কিছু কিছু বিচার আছে, যেমন এই সরকার চেঞ্জ হওয়ার পরে 5ই আগস্টে বলা হয়েছিল, 5ই আগস্টকে প্রথমে ছাত্ররা বলেছিল যে এটা বিপ্লব, তারপরে আসছে অভ্যুত্থান, বিপ্লব থেকে নেমে নেমে, এরপরে অভ্যুত্থানেও অভ্যুত্থানের নায়করা খুব বেশি বেনিফিশিয়ারি হয় না, যেটা হয়েছে। এবং এই যে বিচার, তারপরে শাস্তির আওতায়, তারপর আপনার অ্যারেস্ট করা, এই জিনিসগুলো যত দেরি হয়েছে তারা মপ হাতে তুলে নিয়েছে। তারা নিজেরা এই 10 মাস পর্যন্ত আমরা মবই দেখছি। তো বিচার যখন বিচারের জায়গায় না হয়, তখন কিন্তু অভ্যুত্থানটাও নষ্ট হয়ে যাবে, যেটা বিগত দিনে এর আগেও এরশাদ বিরোধী আন্দোলনে আমরা অভ্যুত্থান করেছি, তার আগেও অভ্যুত্থান হয়েছে। এই যুগে যুগে অভ্যুত্থানগুলো নষ্ট হয় কেন? এই কারণগুলোর জন্য। যখন অভ্যুত্থানের নায়করা নিজেরাই ভাগীদার হয়ে যায়, নিজেরাই যখন আসল কাজ বাদ দিয়ে নকল কাজ নিয়ে টানাটানি করে। এই আসল কাজটা করা উচিত ছিল। আমার সঙ্গে একজন স্বনামধন্য সাংবাদিক আছে, উনিও এই কথাটা আমার সঙ্গে একমত হবেন বলে আমি আশা করি, যে এই বিচারটা 1 মাস 15 দিন, 1 মাস 1.5 মাসের মধ্যে ওঠা উচিত ছিল। যখন থেকে ট্রাইব্যুনালের চিফ হয়েছে তারপর, এবং বিএনপি বারবার একটা কথা বলছে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে দেন প্রয়োজনে। কয়েকটা জায়গায় বিচারপতিরা তো বসেই আছে এই মামলাগুলো চালানোর জন্য, তাহলে সমস্যা কোথায়? আমরা কিন্তু সেটা পারি নাই। আমরা এটা করতে পারলে আরও ভালো হতো। এবং দেরিতে হলো, যেটা হয়েছে আজকে আমি বলবো যে এটা ভালো, যার জন্যই যেটা হোক, একটা বিচার হয়ে গেলে আমরা এই যে নিষিদ্ধ খেলা, এই যে বাড়ি ভেঙে দুমড়ায় মুচড়ে সমান করে দেওয়া, এইসবের চেয়ে বরং আজকের যেটা করেছে এই জায়গাটা ভালো, বিচারের জায়গায় আসা। আমি মুজাহিদুল ইসলাম শাহীন, আপনি জাতীয় নাগরিক পার্টির নেতা ছাড়াও আপনি আইন অঙ্গনের মানুষ। তো এই যে ট্রাইব্যুনালে যে আজকে ঘটনাটা ঘটলো, আমরা তো সবাই বাংলাদেশের মানুষ, এই যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচারের অপেক্ষায় ছিল। এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেটা নিয়ে একটু বলবেন। সাথে এর আগের ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনালের কি পার্থক্য দেখেন? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমি এই ট্রাইব্যুনালে আগে ডিফেন্স আইনজীবী ছিলাম। আচ্ছা, যারা বিএনপি এবং জামাতের নেতা ছিল তাদের আমি ওখানে আইনজীবী হিসেবে ছিলাম। তো আগের পার্থক্যটা হলো, আগে একটা সময় যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাত নেতাদের যখন এখানে ট্রায়াল করা হচ্ছিল,
তো ওইটা প্রত্যক্ষভাবে আমি দেখেছিলাম ওখানে ডিস্টর্টিং ওয়েতে কিভাবে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হতো, ওখানে হলো ফর্মাল চার্জ সাবমিশনের আগে কিভাবে কাকে কিভাবে ইনডাইরেক্ট করা হবে এভাবে প্ল্যান করা হতো ওখানে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুধু তাই না, আপনি দেখবেন এসকেপি কেলেঙ্কারিতে আমার দেশে আসছিল যেটা, যে আপনি আমি খারাই যাব, আপনি বসাই দিবেন, এভাবে করে করে জজদের সাথে সম্পর্ক রেখে কিভাবে এই মামলাটাকে বিচারকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় সেই কাজটা ওখানে হয়েছিল। তার প্রেক্ষিতে বর্তমান সময়ে যে বিচারটা হচ্ছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেটা বলি, সেই বিপ্লবে যে বিচারটা এখন আসছে আমাদের সামনে, সবগুলো কিন্তু রেকর্ডেড বিষয়। 1971 সালে অনেক কিছু রেকর্ডেড ছিল না, পত্রপত্রিকা আসে নাই, স্থানীয় সাক্ষীর মাধ্যমে তারা এটা করার চেষ্টা করেছে এবং সাক্ষী বানিয়ে নিয়ে আসতে হয়েছে। আমরা এমনও সাক্ষাৎকার দেখেছি যে 1971 সালের বিচারের সময় একজন ব্যক্তিকে এখানে ইনডাইরেক্ট করা হয়েছে 5টা চার্জে 1972 সালে মামলা হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট ভিকটিমের ছেলেমেয়েরা মামলা করেছে। সেই মামলায় বর্তমান আসামির নাম ছিল না। এই 2012 সালে এসে ওই ব্যক্তিকে নতুন করে এই মামলা আসামি করা হয়েছে। আপনি দেখবেন যে সেই মামলার রায়ে আমরা দেখলাম ট্রাইব্যুনাল, তৎকালীন ট্রাইব্যুনাল জমা দিয়েছে বা প্রসিকিউশন জমা দিয়েছে 72 সালের 5টা চার্জে তার নাম নাই, হঠাৎ করে এই 47 বছর বা 45 বছর পরে এসে তার নাম চলে আসছিল। তো এই বিচার আমরা দেখেছি। তার প্রেক্ষিতে যদি আমরা ইন কন্ট্রাস্ট দেখি, তাহলে আপনি দেখবেন কে হেলিকপ্টার থেকে গুলি করেছে। আমি শুনেছি ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাটা বের করে ফেলেছে যে কত উচ্চতায় হেলিকপ্টারে কার পকেটে কি মোবাইল ছিল, সেখান থেকে কয়টা গুলি হয়েছে, কিভাবে গুলি হয়েছে, শেখ হাসিনা কীভাবে নির্দেশ দিয়েছে। এবং শেখ হাসিনার সম্ভবত আমরা শুনেছি তদন্ত ওখানে যারা আছেন প্রসিকিউটর হিসাবে, তাদের কাছ থেকে শুনেছি এভাবে তদন্তে এটাও বেরিয়ে আসছে শেখ হাসিনা কীভাবে ফোনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। আপনার মনে আছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, তখন তারা কিন্তু সরাসরি ফোন করে হুমকি দিয়েছেন, ফোন করে কোথায় কাকে গুলি করতে হবে, মারতে হবে, এই নির্দেশনা দিয়েছেন। তো বর্তমান ট্রাইব্যুনাল বা বর্তমান সময়ে প্রযুক্তির এত ব্যাপৃতি আছে, যে কারণে ডকুমেন্টারি এভিডেন্স প্লাস মেটেরিয়াল এভিডেন্সের মাধ্যমেই এখানে এস্টাবলিশ করা সম্ভব যে কারা কারা কোন হত্যায় আরেকটা জিনিস যেটা নিরুপা চৌধুরী মনি বলছিলেন যে আরও আগে হতে পারতো, বেশি দেরি হয়ে গেল কিনা বা এটার যৌক্তিক কারণ কি? আপনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আপনি যদি ন্যায় বিচার করতে চান, তাহলে আপনাকে ইনভেস্টিগেশনটা প্রপারলি করতে হবে। আগের ট্রাইব্যুনালের মতো কোনোভাবে সাজা দিয়ে দেওয়ার যদি ব্যবস্থা করা হয়, তাহলে আসলে খুব দ্রুতই করা যেত। কিন্তু আমার মনে হচ্ছে এই ট্রাইব্যুনাল যে কাজটা করেছেন, এটা খুব বেশি সময় নেয় নাই আগের তুলনায়। আগে তো অনেক কিছু মেকানিজমের মধ্যে ছিল, বাট এখানে এভিডেন্স কালেকশন করে ইনভেস্টিগেশন প্রপারলি করে যে বিচারের আওতায় এখন আনা হচ্ছে, এটা আমার মনে হয় সাফিসিয়েন্ট টাইম তারা নেয়নি, তারা রিজনেবল টাইম নিয়েছে। যে আপনার কাছে মনে হয় আপনি কিছু কথা বলছেন। আমি একটা কথা বলতে চাই, এই যে আমার ছোট ভাই বললেন যে আগের তুলনায় যদি ইনভেস্টিগেশন সবই ঠিক থাকে, ভালো হয়, তাহলে আগে যে জামাতে ইসলামীর যে নেতা বের হলেন, খালাস পেলেন বেকসুর, সেটা আগের ট্রাইব্যুনাল খারাপ ছিল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, ওনার ফাঁসি হয়েছে। কিন্তু এটা কি এমন যে উনি কোনো দিনই এই যে 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 অভিযুক্ত উনি অভিযোগে, সেটা ছিল না, উনি বেকসুর খালাস পেলেন। আগেরটাও যেমন মানতে পারি নাই, ফাঁসি হওয়াটা আত্মপক্ষ সমর্থনের সুযোগের অভাব ছিল, এবং ওই যে আমি খাড়াই যাব তো আপনি বসায় দিবেন, এটা করে মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তি 4 বছর জেল খাটছে। এটা লেখাটা তো অপরাধ ছিল না, বের হয়ে যাওয়াটা অপরাধ ছিল। বের হইল কিভাবে? একজন সাংবাদিকের কাজই সে যেখানে যা পাবে লিখবে। তো সেইখানে উনি বিনা দোষে 4 বছর জেল খাটছে, এটাও যেমন অপরাধ ছিল, ঠিক এখনও আমি আমার দৃষ্টিতে একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই, বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হয়েছে? বিচার বিভাগ যদি স্বাধীন হতো, একজন ফাঁসির কাস্টের আসামি বেকসুর খালাস, এই দুইটা জিনিস, এটা খালেদা জিয়ার মামলা না যে আপনার জোর করে একটা মামলা গসায় দেওয়া।